আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধকারী হিসেবে দণ্ডিত গোলাম আজমের ছেলে, সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমিকে নিয়ে। এই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে ঢোকেন, যে সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। অভিযোগ আছে যে সেই যোগ্যতা তিনি পূরণ করেননি। সেই যোগ্যতার শর্তাবলী পূরণ না করা সত্ত্বেও তিনি পরীক্ষা দিয়েছিলেন, এবং তার মতো একজন অফিসার কি করে সোর্ড পায়। তিনি কিন্তু বিএমএ তে থাকাকালীন সোর্ড অফ অনার পেয়েছিলেন, সেটিও কিন্তু প্রশ্নবিদ্ধ। তো আমি এই ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে আজকে কথা বলার কারণ হলো যে তিনি যে সামরিক বাহিনীর 25 জন বর্তমান এবং অবসরপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে মামলা করেছেন, যে গুম অপহরণের দায় তিনি, কর্নেল হাসিন, ব্যারিস্টার আরমান এরা মামলাটা করেছেন। তো আবার কথা হলো যে উনি কি এই মামলাটা আসলে করতে পারেন কিনা, এই মামলা করাটা লিগালি রাইট কিনা, এবং জামাতে ইসলামী যে একজন ধর্ম ব্যবসায়ী, তার বাবা যে একজন ধর্ম ব্যবসায়ী ছিল, তার বাবার নেতা মৌলানা মওদুদি একজন ধর্ম ব্যবসায়ী ছিল। আপনারা যদি মন দিয়ে এই ভিডিওর কথাগুলো শোনেন, প্রয়োজনে আবার শোনেন, তাহলে আপনারা টের পাবেন। এবং তিনি বলেছেন আল্লাহ জুলুম করতে মানা করেছেন। হ্যাঁ, তারপরেও কেন সেনা অফিসাররা তাকে অপহরণ করলো, এটা জুলুম। তার মানে তারা নাকি আল্লাহকে মানে না। এবং তিনি দেখেন বলেছে যে তারা আল্লাহকে মানে না, কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে। লুক এট দিস, মানে কি দুর্বল, দুরভিসন্ধিপূর্ণ যুক্তি। এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমাকে অনেকেই বলেছেন যারা সেনাবাহিনীতে ছিলেন, আহ, বা সম্পৃক্ত ছিলেন সেনাবাহিনীর সাথে, তারা বলেছেন যে আহ, উনি যখন অফিসার ছিলেন, উনি তো বিএনপির আমলে মেজর ছিলেন 2001 সালে, তারপরে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, একেবারে 4 বছরে সাই সাই করে উনি প্রমোশন নিয়েছেন। এই প্রমোশনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন আছে। এই যে বিএনপি জামাত 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই সময় র্যাবে ডেপুটেশনে যেসব আর্মি গিয়েছে, তারা যেসব জুলুম করেছে মানুষের উপরে, এই মামলার একজন বাদী সম্ভবত এই যে কর্নেল হাসিন, তিনি বাংলাদেশের এই র্যাব অফিসারদের মধ্যে, র্যাবে যেসব আর্মি অফিসার ছিল তাদের মধ্যে হায়েস্ট ক্রস ফায়ার সংগঠিত করেছেন। তো এই যে অন্যায়গুলো সংগঠিত হয়েছে, আপনি কি তখন কোনো প্রতিবাদ করেছিলেন ব্রিগেডিয়ার আজমি? তখন যে জুলুম হয়েছিল, তখন আপনার অবস্থানটা কোথায় ছিল? বরং আপনি তো তখন ফল খেয়েছেন বিএনপি জামাত আমলের। তিনি আরো বলেছেন যে দরকার হলে অফিসাররা চাকরি ছাড়লো না কেন, সেনাবাহিনী চাকরি করা কি বাধ্যতামূলক? রিজেক, রিজেকের মালিক তো আল্লাহ। আবার এখানে ধর্ম ইনসার্ট করেছেন। তাহলে ব্রিগেডিয়ার আজমি সাহেব, আপনি কি চাকরি ছেড়েছিলেন? আপনার আমলে কয়জন আর্মি অফিসার চাকরি ছেড়েছিল? এই যে বাংলাদেশে এতগুলো সেনা অফিসারকে আইসিটিতে, বেসরকারি আদালতের মধ্যেও, খুব মানে যে আদালতটা সেনা কর্মকর্তাদের এই অপরাধ বিচার করবার জন্য আদৌ লিগালি অ্যাকসেপ্টেড না, সেইখানে মামলাটা করলেন, এটা কি জাস্টিফাই? এই জায়গাটায় আমি সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারকেও বলবো, তিনি ব্রিগেডিয়ার আজমির কাছে হাত পা ধরে মাপ চেয়েছেন, করজোড়ে মিনতি করেছেন, বাট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আর্মিকে তো সেভ করার দায়িত্ব তারও। এভাবে পুতু পুতু করার তো কোনো বিষয় নাই। আপনাদের শ্রীলঙ্কার কথা মনে আছে, শ্রীলঙ্কায় দীর্ঘকাল গৃহযুদ্ধ চলেছে। তামিল লিবারেশন আর্মি যেটা ছিল, তারা তো স্বাধীনতার জন্য দীর্ঘকাল লড়াই করেছে, তাদের নেতা ছিল প্রভাকরণ। এক পর্যায়ে তারা পরাজিত হয়েছে, তাদের এই লড়াইটা সফল হয়নি। এবং প্রভাকরণ যখন গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের পরে অভিযোগ হলো গ্রেপ্তারের পরে তাকে শ্রীলঙ্কার সেনাবাহিনী হত্যা করেছে। এবং কাউকে গ্রেপ্তার করার পরে হত্যা করাটা কিন্তু মানবাধিকারের চরম লঙ্ঘন। তো ন্যাচারালি তখন কিন্তু একটা কথা উঠেছিল যে এই যে এলটিটিই বা এই যে লিবারেশন তামিল টাইগার্সদের এগেনস্টে যে সেনাবাহিনীর অপারেশন গুলো ছিল, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই অভিযোগের কারণে সেনাবাহিনীর বিচারের দাবিতে বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা সোচ্চার হয়েছিল, এমনকি জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, তারাও খুব সোচ্চার হয়েছিল। তারা চেয়েছিল যে শ্রীলঙ্কায় আর্মিদের বিচার করা হোক।
এবং শ্রীলঙ্কায় একটা হিউম্যান রাইটস কমিশন অফিস করা হোক এই ইউএন এর। শ্রীলঙ্কান সরকার কিন্তু রাজি হয় নাই। শ্রীলঙ্কান সরকার কিন্তু আহ, টুকটাক ত্রুটি এবং স্খলন সত্ত্বেও আর্মিকে বিচারের মুখোমুখি করেনি। এবং এটা খুব নোন একটা বিষয় যে আর্মি যখন কোনো অপারেশনে যায় তখন কিছু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়, ইনোসেন্ট ক্যাজুয়ালিটি হয়, সেটাকে অ্যাসেস করে দেখা হয় যে সেটা আসলে ইনএভিটেবল ছিল নাকি ইন্টেনশনাল ছিল, সেটা কি এড়ানো যেত কিনা, এগুলো অ্যাসেস করা হয়। আর্মি যখন কোনো অপারেশনে যায়, লাইক অপারেশন ক্লিন হার্ট বলেন, অপারেশন ডেভিল হান্ট বলেন, এগুলো সব কিছুর জন্য কিন্তু একেবারে প্রপোজাল আকারে লেখা থাকে, এগুলো ডকুমেন্টেড, অফিসিয়াল ডকুমেন্ট থাকে যে কি অবস্থা দেশের, কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্যে এই অপারেশন গুলো পরিচালিত হবে, এই অপারেশনের টার্মস অফ রেফারেন্স, এগুলো সব লেখা থাকে। তো বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসাররা তাদের দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা কাউকে হয়তো গ্রেপ্তার করেছে, সেই সেই দায়িত্ব তো তাদের ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না, এর জন্য তো তাদের মামলার মুখোমুখি করা যাবে না। সেনাবাহিনীর বিচার আপনি সেনা আইনে করতে পারেন যদি সেটা সেনা আইনে বিবেচিত অপরাধের মধ্যে হয়। ব্রিগেডিয়ার আজমির অপহরণ নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তিনটা হাইপোথিসিস। একটা হলো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্ভবত কর্নেল হাসিনি বলেছে যে তিনি বিরিয়ানি খাইতেন, যে তাকে এসি রুমে রাখা হতো, এটা একটা হাইপোথিসিস। আর একটা হাইপোথিসিস যে তিনি আইএস এর বাংলাদেশ সেফ হাউসে ছিলেন। তৃতীয় হাইপোথিসিস হলো তিনি এই সময়টা আসলে পাকিস্তানে ছিলেন। তার এই যে আয়নাঘরে থাকা এইটা প্রশ্নবিদ্ধ এ কারণেই যে তিনি একটা ধবধবে ফ্রেশ গামছা নিয়ে বলছেন যে এই গামছা দিয়ে আমি 10 বছর না কত বছর, উনি চোখের পানি মুছছেন, চোখের পানি মুছছে একটা গামছা দিয়ে, যে গামছাটা একদম ঝকঝকে নতুন সদ্য কেনা। তো তিনি নিজের এই 8 বছরের অনুপস্থিতিকে নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন। এবার যে কথাটি বলবো শুরুতেই বলেছিলাম যে ব্রিগেডিয়ার আজমি যেহেতু দাবি করেন যে 8 বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি অপহৃত ছিলেন বা গুম হয়েছিলেন, এই কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু 5 কোটি টাকা উপহার হিসেবে দেওয়া হয়েছে, 5 কোটি টাকা অ্যাজ এ গিফট। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই 5 কোটি টাকা কোন ফান্ড থেকে দেওয়া হলো। তো আমাকে বলা হলো সেনাবাহিনীর এরকম অসংখ্য ফান্ড আছে, একজন সেনা প্রধান চাইলে ইজিলি এই 5 কোটি টাকা দিতে পারেন। এবং আমি এটি কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি, আই ওয়ান্টেড টু বি শিওর, কারণ এরকম একটা এলিগেশন এটা তো হুট করে বলা যায় না। সবাই আমাকে বলেছে এবং সবাই কিন্তু অনেক সিনিয়র কর্মকর্তা, তো তা সবাই বলেছে যে এইটা তারা শুনেছে এবং সেনা সদরে এই যে 5 কোটি টাকা দিয়েছে, এই টাকা দেওয়ার ডকুমেন্টটা সেনা সদরে সংরক্ষণ করা আছে। সুতরাং কেউ যদি কখনো, এখন হয়তো প্রতিকূল পরিস্থিতিতে সম্ভব হবে না, ইনভেস্টিগেট করেন, তাহলে যা পাওয়া যাবে যে ব্রিগেডিয়ার আজমিকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা দেওয়া হয়েছিল এবং এই টাকা গ্রহণের একটা অলিখিত শর্ত ছিল যে তিনি এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন না। ব্রিগেডিয়ার আজমি টাকা নিয়েছেন এবং কথা রাখেননি, তিনি মামলা করেছেন। এটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রথম হলো 5 কোটি টাকা উপহার কেন দিলেন, কি হিসেবে দিলেন? জেনারেল ওয়াকারকে আমি বারবার সন্দেহের তালিকায় রেখেছি, তিনি জামাতি ভাবধারার একজন জেনারেল, তিনি বরাবরই এই আজমির সাথে সুসম্পর্ক রেখেছেন। তারই নিদর্শন হিসেবে তিনি 5 কোটি টাকা দিয়েও দিলেন এবং তিনি প্রত্যাশা করলেন, অনুরোধ করলেন যে ব্রিগেডিয়ার আজমি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করবে না, কিন্তু কেউ কথা রাখেনি, ব্রিগেডিয়ার আজমিও রাখেনি। প্রিয় বন্ধুরা, আমি বোঝানোর চেষ্টা করলাম যে ব্রিগেডিয়ার আজমি বা হাসিন বা আরমান এরা সেনাবাহিনীর লোক এবং ব্যারিস্টার আরমান তো নিজে আইনের লোক হয়ে যে কাজটি করেছেন সেটি আসলে আইন বহির্ভূত একটি কাজ এবং সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করবার জন্য এই মামলার অবশ্যই বাতিল করতে হবে। এই অভিযোগগুলো আসলে গ্রহণযোগ্য কোনো অভিযোগ নয়। আজকে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা 2 কন্টেইনার পণ্য, যেগুলো ক্লাসিফাই করা হয়েছিল যে পাখির খাবার, এই পাখির খাবার নিয়ে আসা হয়েছিল পাকিস্তান থেকে। সেই পাখির খাবার
চট্টগ্রাম বন্দরে যখন খালাস হচ্ছিল, তখন এই বন্দর কর্তৃপক্ষের কাছে একটি সংবাদ ছিল। সংবাদটি হচ্ছে যে পাকিস্তান থেকে আসা এই পাখির খাবারের সাথে মাদক দ্রব্য রয়েছে, অবৈধ, রপ্তানি করা যায় না এই রকম পণ্য থাকতে পারে, এটা সন্দেহ হয়েছে বা তারা গোয়েন্দা তথ্য পেয়েছে। তথ্য পাওয়ার পর এই 2টি কন্টেনারকে খোলা হয়। খোলার পরে দেখা গেল 6 টন পাখির খাবারের সাথে 2 টন পপি সিড পাওয়া গেছে। পপি সিডটা কি আপনারা জানেন যে এটা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানে উৎপাদন হয়। পপি গাছের বীজ, এটা মাদক দ্রব্য উৎপাদন করে। এটা দিয়ে হেরোইন, মরফিন, আফিম, এইরকম আফিম না, মানে সোজা কথা হচ্ছে উঁচু মানের মাদক দ্রব্য তৈরি হয়, কোকেন তৈরি হয়। সেই জন্য বাংলাদেশে এই পণ্যটি আমদানি নিষিদ্ধ। তো পাকিস্তান থেকে বাংলাদেশে যে পণ্য আসে এটা নতুন না। আওয়ামী লীগের যুগ, বিএনপির যুগ, সেই সময়ও অল্প বিস্তর পাকিস্তান থেকে কিছু ট্রেড আমাদের সাথে হতো, যেটা খুব নমিনাল। কিন্তু বাংলাদেশে একটি আইন ছিল, বন্দরের একটি আইন ছিল, সরকারের একটি বিধি ছিল। সেই বিধিটি হচ্ছে পাকিস্তান থেকে যদি কোনো পণ্য আসে তাহলে সেই পণ্যটি 2 বার পরীক্ষা করা হবে। 2 বার পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে খালাসের অনুমতি দেওয়া হবে। তো ডক্টর ইউনূস আসার পর, ক্ষমতায় আসার পর, এই মৌলবাদী গোষ্ঠীরা যখন বাংলাদেশের এই সমাজ রাষ্ট্রকে কন্ট্রোল করা শুরু করলো, তখন প্রথম যে পরিপত্রটি জারি হয় ডক্টর ইউনূসের মাধ্যমে, সেটি হচ্ছে যে পাকিস্তান থেকে কোনো পণ্য এখন আসলে সেটিকে আর সিকিউরিটি চেক করতে হবে না। খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসের বাপের বাড়ি চিটাগং আর তার দাদার বাড়ি পাকিস্তান। সেই পাকিস্তানের প্রতি যে তার মোহ, সেই পাকিস্তানের প্রতি যে তার আস্থা, সেই আস্থা বলে তিনি প্রথম ফরমানটি জারি করলেন যে চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানি কোনো জাহাজকে আর পরীক্ষা করতে হবে না, মানে ডাবল চেকের বিধানটি উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দেওয়ার পরে আমরা প্রতিবাদ করেছিলাম, অনেকে প্রতিবাদ করছে। এর প্রতিবাদ করার পিছনের কারণগুলো আপনাকে বলি। আপনারা জানেন বিএনপি সরকারের আমলে 2003 বা 4-এর দিকে চট্টগ্রাম বন্দরের থেকে খালাস হওয়া সিএফএল অর্থাৎ কর্ণফুলী ফার্টিলাইজার ফ্যাক্টরি যে জেটি আছে, ঘাট আছে, সেই ঘাটে পাকিস্তানের একটি জাহাজ নোঙ্গর করে। সেই নোঙ্গর করা জাহাজ থেকে খালাস করা হয় যেই মালগুলো, সেই মালগুলো ছিল এই 10টা অস্ত্র। এই 10টা অস্ত্র ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আর্মড করার জন্য এগুলা পাকিস্তান থেকে নিয়ে আসা হয়। অর্থাৎ পাকিস্তান যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ, অস্ত্রবাজ এবং মাদক দ্রব্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে, সেটার প্রমাণ কিন্তু আমরা তখনই পেয়েছি। সেই জন্য বাংলাদেশ এই পাকিস্তানি জাহাজ করে 10টা অস্ত্র আসার পর পাকিস্তানি জাহাজকে তল্লাশির পরিমাণ আরও বাড়িয়ে দেয়, যার ফলে পাকিস্তান এই অপকর্মটি বাংলার জমিনকে ব্যবহার করে করতে পারেনি জননেত্রী শেখ হাসিনার সময়ে। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তান থেকে জাহাজ আসলেই সেটাকে ডাবল চেক দেওয়া হতো। আর ডক্টর ইউনূস এসে মামার বাড়িতে আসার ব্যবস্থা করে দিলেন। শুধু তা না, আমি আরেকটি ভিডিওতে বলেছি, বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা কি, পাকিস্তানের কোনো মানুষ যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে আসে, অর্থাৎ লাল পাসপোর্ট, আমাদের দেশে বাংলাদেশে সবুজ পাসপোর্ট, কিন্তু যারা সরকারি চাকরি করে, ডাক্তার, কবিরাজ হইতে শুরু করে ডিপ্লোম্যাট, মন্ত্রী, এমপি, সবার একটি লাল পাসপোর্ট থাকে। এই রকম পাসপোর্ট নিয়ে যদি ঢাকার বন্দরে আসে, তাহলে পাকিস্তানের কোনো লোককে ভিসা নিয়ে আসতে হবে না, মামার বাড়িতে এসছে সেই হিসেবে তাদেরকে পোর্ট এন্ট্রি দেওয়া হবে। ভারতকে, আমেরিকাকে, জাপানকে, কানাডাকে আমরা কাউকেই মূলত এই রকম পোর্ট এন্ট্রি দেই না। আমাদের নিয়ম হচ্ছে ভিসা নিয়ে আসতে হবে। একমাত্র পোর্ট এন্ট্রি মূলত বাংলাদেশের কোনো নাগরিক ভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেও তাকে 28 দিনের জন্য
পোর্টে এন্ট্রি দেওয়া আগে বিধান ছিল, এখন সেটি পাকিস্তানিদের ক্ষেত্রে এক্সটেনশন দেওয়া হলো। তার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে পারছেন? পাকিস্তান থেকে গোয়েন্দারা আসতেছে, সরকারি বিভিন্ন লোকেরা আসতেছে, বাংলাদেশকে রেখি করতেছে, সন্ত্রাস এবং বাংলাদেশের নৈরাজ্য এবং জঙ্গিবাদ কিভাবে বিস্তার করা যায় সেই জন্য কাজ করার জন্য পাকিস্তানকে ওই সুবিধাটিও দেওয়া হলো। এখন যে কথাটিতে ছিলাম যে বাংলাদেশে গতকাল বন্দরে যে চালানটি এসেছে, এই চালানটিতে 8 টন, 8 টনের মধ্যে 6 টন হচ্ছে পাখির খাবার আর 2 টন হচ্ছে এই পপি সিড, পপি গাছের বীজ, যেটা দিয়ে হেরোইন, কোকেন এগুলো উৎপাদন হয়। বাংলাদেশের আইনে এইটাকে ক্লাসিফাই করা আছে মাদক দ্রব্য হিসাবে। এটা আমদানি করা অথবা রপ্তানি করা অথবা গ্রহণ করা আইনত ক্রিমিনাল অফেন্স, নিষিদ্ধ। সেই কাজটাই এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আজকে সংগঠিত হলো। আমরা যে বলেছি, আপনারা অনেকেই মনে করেছিলেন যে আমরা যাকে দেখতে নারি তার চলন বাঁকা, পাকিস্তানকে আমরা দেখতে পারি না তাই পাকিস্তানের দোষ ধরি। কিন্তু এই ভারত থেকে আজকে এত বছরে যে এই প্রোডাক্টগুলো আসতেছে, এই রকম কিন্তু ঘটনা বন্দরে ব্যবহার করে হয়নি। হ্যাঁ, ভারত থেকেও পেনসিডিলের মতো মাদক, ইয়াবার মতো মাদক আসে, তবে সেটা ভারত এবং মিয়ানমার 2 জায়গা থেকেই আসে। এগুলো চোরা কারবারি, ট্রেডিশনালি শত শত বছর থেকে এইসব চলে আসছে সীমান্তে। কিন্তু আন্তর্জাতিক লাইনকে ব্যবহার করে, ওশান লাইনকে ব্যবহার করে বাংলাদেশে এই রকমের মাদক দ্রব্য বৃহৎ আকারে চালান করার যে নমুনা, এটা কিন্তু মূলত পাকিস্তানি করে। আমি 10টা কষ্টের কথা বললাম। তাহলে দেখেন, বাংলাদেশটাকে জামাতি কায়দায় যে অশান্ত করার জন্য, এই দেশের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশটাকে মাদক দ্রব্য দিয়ে সয়লাভ করে দেওয়ার জন্য পাকিস্তানি যে চক্রান্ত, সেই চক্রান্তের একটি নমুনা উদ্ঘাটিত হলো। আসলে বাংলাদেশ এখন যদি এই কথা মনে করে যে না পাকিস্তান ভদ্র হয়ে গেছে, তাহলে এটা খুবই ভুল করা হবে। কারণ পাকিস্তানে দ্বৈত শাসন চলে, 2টা ফেডারাল গভর্নমেন্ট। একটি গভর্নমেন্ট হলো, আপনারা দেখেন, আমরা দেখি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার, যেই সরকারটি পৃথিবীর মানে এই 80 বছরে কখনো একটি সরকারও, সিভিল সরকার, সিভিল প্রশাসন কখনো 5 বছর শাসন পূর্ণ করতে পারেনি। এবারে পারবে কিনা সেটা আমরা জানি না, যদি পারে ভালো। কিন্তু আরেকটি সরকার হচ্ছে আর্মি সরকার। আপনি জানেন আমেরিকাতে রাষ্ট্রপ্রধান এবং আর্মি প্রধানকে, সরকার প্রধান এবং আর্মি প্রধানকে একসাথে অভিবাদন জানানো হয়েছে। তার মানেটা বুঝছেন? পাকিস্তান নয়, পৃথিবীর কোনো দেশেই আর্মি প্রধান প্রথম 10 জনের মধ্যে পড়েন না। প্রথম 10 জনের পরের জন হচ্ছেন আর্মি প্রধান। তার মানে আমেরিকা মনে করে যে পাকিস্তানের 2টি সরকার, একটি আর্মির সরকার, একটি জনগণের সরকার। এই আর্মি এবং জনগণের সরকারের দ্বন্দ্বে গত 70-80 বছরে পাকিস্তান নামক রাষ্ট্রটি দাঁড়াতে পারেনি। আমাদের এই ভূখণ্ডটিও, বাংলাদেশটিও একসময় পাকিস্তানের অংশ ছিল। এই দ্বৈত শাসনের কারণে, জনগণের সরকারের হাতে ক্ষমতা না দিয়ে আর্মি সরকারের হাতে ক্ষমতা রাখতে চাওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রটির অপমৃত্যু ঘটে, অর্থাৎ বাংলাদেশ নামে আরেকটি নতুন রাষ্ট্র তৈরি হয়। এখন বেলুচিস্তানে যুদ্ধ চলছে, লং টাইম ধরে যুদ্ধ চলছে। একদিন এই বেলুচিস্তানও ভেঙে যাবে, পাকিস্তান আরেকটি ভার ভাঙবে। কারণ কি, পাকিস্তানের যে শাসক, এই শাসন তো মানুষের শাসন না, এটা হচ্ছে আজগুবি একটা শাসন, যে একদিকে সরকার দেশ চালায়, আরেকদিকে আর্মি দেশ চালায়। এই 2টা কারণে পাকিস্তান কখনো সিভিল প্রশাসন শক্তিশালীভাবে গড়ে ওঠেনি। আপনারা অনেকে বলে থাকেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট খুব স্বাধীন ও মক্তমক। আসলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আর্মি সম্পর্কে কোনো রুলিং দেওয়ার ক্ষমতাই রাখে না। যখনই আর্মি যেটা চায় সেই অর্ডারটাই সুপ্রিম কোর্ট দিয়ে করিয়ে নিতে পারে। তাই পাকিস্তানের বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা বড় বড় কথা বললেও আমি কখনো পাকিস্তানকে সিভিল প্রশাসন, অর্থাৎ সভ্য মানুষের রাষ্ট্র এবং সরকার পরিচালনা হিসেবে আমি দেখি না। সেখানে ফতোয়া যখন দেওয়া হয়, ফতোয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলে না। সেখানে যখন মানুষকে ধর্মের নামে হত্যা করা হয়, সুপ্রিম কোর্ট কোনো রুলিং দেয় না। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা সরকারের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু ডিসিশন দেয়।
কেন সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ডিসিশন দিতে পারে সেটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, যেহেতু পাকিস্তানের দুইটি সরকার, অর্থাৎ দ্বৈত শাসন চলে, কোনো কোনো বিষয়ে আছে সরকার চায় কিন্তু আর্মি চায় না, আবার আর্মি চায় সরকার চায় না। পাকিস্তানের যে সুপ্রিম কোর্ট, এটি সব সময় আর্মি কেন্দ্রিক, অর্থাৎ আর্মি যেটা চায়, সরকার যদি তার বিরুদ্ধে কিছু করে তখন সরকারের বিরুদ্ধে একটি রুলিং দিয়ে পৃথিবীকে দেখায়, দেশকে দেখায় যে পাকিস্তানের এই মানে বিচার ব্যবস্থা খুবই স্বাধীন, সরকারের বিরুদ্ধে পর্যন্ত তারা রুলিং দেয়। আসলে একটি সরকারের বিরুদ্ধে দেয়, আরেকটি সরকারের বিরুদ্ধে নয়। এই বিষয়টি অনেক পণ্ডিত, আমি দেখেছি বহু পণ্ডিতকে আমাদের ইউটিউবে কথা বলেন, বিবৃতি দেন, বক্তৃতা করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের অনেককেই বলতে শুনেছি পাকিস্তানের সুপ্রিম কোর্ট অনেক স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার এই রহস্যটুকু যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন তাইলে বুঝবেন এটা স্বাধীন নয়, এটা হচ্ছে জনগণের সরকার থেকে স্বাধীন আর আর্মি সরকারের কাছে পরাধীন। এটা হচ্ছে পাকিস্তানের নীতি। এখন এই আর্মি সরকার এবং জনগণের সরকার দুইটা মিলে যেইভাবে তারা জঙ্গিবাদ উৎপাদন করে, অস্ত্র উৎপাদন করে, চায়না থেকে অস্ত্র গ্রহণ করে এবং পুরো পৃথিবীতে জঙ্গিবাদ রপ্তানি করে, এই জঙ্গিবাদের রাষ্ট্রের সাথে আজকাল বাংলাদেশের যে দহরম মহরম চলছে, তাদের আর্মি আসে, তাদের সেনাপ্রধান আসে, তাদের মন্ত্রী আসে, তাদের সচিব আসে, তাদের ডিপ্লোম্যাটিক কোরের মানুষেরা মামার বাড়িতে আসার মতো করে বিনা বিছায় ঢাকায় আসে। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশটাকে আস্তে আস্তে একটা মিলিটেন্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং এই জামাতে ইসলামীকে বেস করে, জামাতে ইসলামীকে দিয়ে বাংলাদেশকে অশান্ত করে একটা তেহরিকে তালেবানের মতো গোষ্ঠী এই বাংলাদেশেও সৃষ্টি করতে চায়। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার যদি হতো তাহলে সকল দলের প্রতি এক সমান আচরণ করত, কিন্তু আজকের সরকার হচ্ছে একটা মৌলবাদীদের সমর্থিত এবং বিচ্ছিন্নতাবাদী সমর্থিত একটি সরকার, যার কারণে এই সরকার সবার প্রতি সুবিচার করতে পারছে না এবং এর ফলে পাকিস্তানপন্থী যেসব ন্যারেটিভ আছে, আফগানপন্থী যেসব ন্যারেটিভ আছে, তাদের কাছে তারা বন্দী হয়ে পড়েছে। মসজিদ ভাঙা হচ্ছে মন্দির, ভাঙা হচ্ছে অসংখ্য পীর ফকিরের মাজার। কেন? কারণ এই পীর ফকিররা আধ্যাত্মিকতা চড়ায়, বুদ্ধিভিত্তিক চিন্তার বিকাশ ঘটায়, মানুষের মধ্যে ভিন্ন মত এবং পথ সৃষ্টিতে সহযোগিতা করে। কিন্তু এই সরকার চায় শুধু মৌলবাদী চিন্তায় এই দেশটি চলুক। ভারত আমাদের পরীক্ষিত একটি বন্ধু, আমাদের বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটি আমাদের কাছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসের বিকাশে আমাদেরকে সহযোগিতা করে, অর্থনীতির বিকাশে আমাদেরকে সহযোগিতা করে, মুক্ত চিন্তার বিকাশে আমাদেরকে সহযোগিতা করে, গণ্ডি থেকে বেরিয়ে বিশ্বময়ে আমাদের মানুষ, আমাদের সমাজ, রাষ্ট্র যখন পরিচিত হতে পারে সেই জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের সাথে যেই সব সমস্যা তাদের সাথে হয় আলোচনার ভিত্তিতে, আরবিট্রেশনের ভিত্তিতে সেগুলোর সমাধান করে। কিন্তু পাকিস্তান সেই লাইনের নয়। এখন এই ভারতকে বাংলাদেশে ভিলেন তৈরি করে বাংলাদেশের মানুষের কাছে ভারতকে একটি শত্রু রাষ্ট্র চিহ্নিত করার জন্য দীর্ঘদিন থেকে সংগ্রাম করছিল তারা, সেই সংগ্রামে তারা এখন জয়ী। কিন্তু তারা জিতে গেছে, হেরে গেছে বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমরা বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এই পাকিস্তানি জঙ্গিধারাকে আমরা বন্ধ করব, এই অস্ত্র আশাকে আমরা বন্ধ করব, পাকিস্তানি নাগরিকদেরকে ভিসা নিয়ে আসতে হবে, সরকারকে এই কথাটি আমরা জানিয়ে দিতে চাই এবং পাকিস্তান থেকে যে জাহাজ বাংলার বন্দরে ভিড়বে সেই জাহাজকে আগে যেভাবে 2 বার তল্লাশির নিয়ম ছিল সেই জায়গায় আবার ফিরিয়ে নিতে হবে। এই ঘটনাটি ছোট হতে পারে, 2 টন পপি সিড হতে পারে, কিন্তু এটি দিয়ে আমরা ওই যে বলে না, একটি পাতিলের সব ভাত টিপে দেখতে হয় না, একটি ভাত টিপার পর আমরা বুঝতে পারি বাকি ভাতগুলোর অবস্থা কি। আসুন পাকিস্তানের এই মৌলবাদ উৎপাদন, এই জঙ্গিবাদ রপ্তানি, এই অস্ত্র রপ্তানি এবং এই মাদক রপ্তানি করে বাংলাদেশের সমাজকে তারা ধ্বংস করে দিতে চায়, তাদেরকে রুখে দাঁড়াই এবং একটি সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মাণে সামনের দিকে এই জাতিকে আমাদের শিক্ষা,
আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ধারাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। ইউনূস হাজারো চেষ্টা করলো যে বাংলাদেশটাকে ব্যর্থ করে দেবে, এবং ব্যর্থ অনেকটা করে দিয়েছে গত 15 মাসে। এখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হয়তো 15 বছর 20 বছর লেগে যেতে পারে। গত 1 বছরে যে ক্ষতি করে দিয়ে গেছে। রেজিম চেঞ্জ ইউনূস রেজিম চেঞ্জ করে ইউনূস অনেক কিছু করতে পারত। ইউনূস সুষ্ঠু স্বাভাবিকভাবে দেশটা শাসন করে দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা যৌথভাবে বা এককভাবে ক্ষমতা দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারত, কিন্তু ইউনূস সেটা করলো না। জানি না নির্বোধ নাকি গাধা নাকি বোকা, ইউনূস জানে। আরেকদিকে রাজনৈতিক দলগুলো প্রায় 17-18 বছর পর, আমি যদি 1/11 2006-08 তত্ত্বাবধায়ক সরকার সহ ধরি, সাথে আওয়ামী লীগের 15.5 বছর, প্রায় 17-18 বছর পর রাজনৈতিক দলগুলো গত 15 মাসে উন্মাদ অবস্থা, উন্মাদ ভূমিকা প্রকাশ করে দিল। এতটাই উন্মাদ যে তারা পার্মানেন্টলি আর ক্ষমতায় আসতে পারছে না। তারা যদি চাইতো, আমি এগুলো বারবার বলবো, এগুলো বারবার বলতে হবে, একই কথা হয়ে যায়। আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন আমার কথা শুনে, কিন্তু ভাই এগুলো বলতে হবে যে এই রাজনৈতিক দলগুলো যদি চাইতো আওয়ামী লীগকে আগামী 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বাইরে রাখতে পারত, কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর কি বিচার, পারলো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে। শুনতে পাচ্ছেন চারিদিকে আলামত। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাড়াচাড়া শুরু হয়ে গেছে। গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার বের হচ্ছে, একদিনে 3টা বেরিয়েছে। আজকে ব্রিটিশ ম্যাগাজিন, প্রভাবশালী ম্যাগাজিন দ্য উইকে প্রচ্ছদ প্রতিবেদন হয়েছেন শেখ হাসিনা, এবং এই ম্যাগাজিনটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রকাশিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সনও প্রকাশিত হয়। যে কোনো দিন দেখবেন যে শেখ হাসিনা, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, শেখ হাসিনা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, যে কোনো সময় এটা হবে। আর প্রিন্ট ভার্সনে তো প্রতিনিয়ত আসবেনি, চালু হয়ে গেছে। রীতিমতো ভারত সরকার প্রমোট করছে, এখানে আর রাগ ঢাকের কিছু নেই। এবং দেশের রাজনীতিতে কেমন শুরু হয়ে গেছে দেখেন, আওয়ামী লীগকে স্পেস দেবার সকল প্রচেষ্টা চাপে পড়ে দেখুন সেনাবাহিনী উঠে গেছে। এগুলো তো পুরনো খবর, 2 দিন আগের, আরো 2 দিন আগের খবর, 1 দিন আগের খবর। সেনাবাহিনী অলরেডি 50% উঠে গেছে। কেন? আওয়ামী লীগের কর্মসূচি যখন আসতেছে, তখন এই যে রায় দেবে শেখ হাসিনার বিরুদ্ধে, রায় দেবে আইসিটি, জামাতি কোর্ট, এই যেদিন রায় দেবে সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছে, এবং আওয়ামী লীগ তীব্র থেকে তীব্রতর কর্মসূচি নিয়ে আসছে। সেই সময় সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেছে। পুলিশ শক্তিহীন, পুলিশ আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, প্রশাসন দাঁড়াতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি। কারা ঠেকাবে? বিএনপি জামাত আওয়ামী লীগকে ঠেকায় দেবে? মুখোমুখি হবে। আগে হয়েছে না? ভয়ের কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস দেওয়ার যারা আওয়ামী লীগ করেন, ভাই আপনাদের ভয়ের কিছু নেই। নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত তিনি ক্ষমতায় থাকতে এই দেশটাকে যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছিলেন, আমরা একটা আঁচড় পাইনি। কি দৃঢ়তার সাথে দেশটা চালিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎও পায়নি, এমনও হয়েছে। আপনাদের মনে আছে না? শেখ হাসিনা আয়রন লেডি, তার কাজ শুরু হয়ে গেছে। দেশে আওয়ামী লীগকে স্পেস দেবার কাজ শুরু হয়ে গেছে। আজকের লেটেস্ট খবর, এই যে অন্যায়ভাবে কয়েকজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে। সংবিধান নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করবার জন্য একটি সেমিনারে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী,
মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন সহ অনেকে। আজকে লতিফ সিদ্দিকী পান্নার জামিন হয়ে গেছে। আদালতের জটও খুলছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত অনুকূলে। আওয়ামী লীগকে আর দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে ফুল ফেজে আসবে, মুখোমুখি হবে বিএনপির সাথে, জামাতের সাথে। আপনারা ভয় পাবেন না। আপনারা 6 সালে এদের মুখোমুখি হয়েই, আন্দোলন সংগ্রাম করেই, নির্বাচনী বৈতরণী পার হয়েই 2008 সালের 29শে ডিসেম্বর একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে ক্ষমতায় এসেছিলেন। এবারের সিনারি হবে তার থেকেও আরো বেশি বড় বিজয়। পরিস্থিতি আওয়ামী লীগের ক্রমেই অনুকূলে আসছে। গ্রেপ্তার, জেল, জুলুম করে পার পাবে না। ইউনূস শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা কলঙ্ক নেবার জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িয়েছে। ইউনূসের শেষ পরিণতি হবে হয়তো জেল। পালিয়ে যেতে পারবে কিনা আল্লাহ যদি ধরিয়ে দেয়, এটা বলা কঠিন। কারণ দেশটাকে একটা দোজকে পরিণত করেছে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে ছিলাম। সেই শান্তির বাংলাদেশে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড শঙ্কায় থাকতে হয়। আজকে হয়তো এখানে এটা ঘটছে, কালকে ওখানে ঘটছে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর অবসান হবে অবশ্যই। ইউনূস রেজিমটা চেঞ্জ হবে। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। সবাই রাজনীতি করতে পারবে। একটা নির্বাচন হবে। এবং নিশ্চিত থাকুন, আওয়ামী লীগ কোনো প্রকার ব্রেক ছাড়া, 5 বছরের ব্রেক, 10 বছর তো দূরের কথা, 5 বছরের ব্রেকও লাগবে না। নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। এগুলো তারই আলামত এবং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজেই হতাশার কিছু নেই, ভয়ের কিছু নেই। আমার আবোল তাবোল কথা